নমস্কার, শুভ সন্ধ্যা আমার সমস্ত বাংলার অভিভাবকবৃন্দদেরকে। আজকে আমি আপনাদেরকে এই বর্ষা শুরু হবার পরে বাচ্চাদের মধ্যে যেই রোগ এখন আমরা মূলত দেখতে পাচ্ছি সেটা নিয়ে আলোচনা করব। তার মধ্যে সর্দি কাশি এবং জ্বর নিয়ে প্রতিনিয়ত এবং অত্যন্ত উদ্বেগের সাথে মা বাবারা বাচ্চাকে নিয়ে আমার কাছে দেখাতে আসছে। তার মধ্যে যেটা দেখতে পাচ্ছি আমরা বেশিরভাগ ক্ষেত্রেই যেগুলো ভাইরাস থেকে হচ্ছে, সেগুলো নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। ভাইরাস যেগুলো যেমন খুব সহজেই পরিবারে একজনের হলে আরেকজনের হচ্ছে, বা একজন বাচ্চা থেকে আরেকজন বাচ্চার মধ্যে স্কুলে যাওয়াকালীন অন্য বাচ্চা থেকে সংক্রমণ ছড়াচ্ছে, সেই সব ভাইরাস থেকে জ্বর সর্দি কাশি আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি। যেই ভাইরাসগুলো এখন মূলত আমরা পাচ্ছি তার মধ্যে প্রমুখ হচ্ছে ইনফ্লুয়েঞ্জা এ, ইনফ্লুয়েঞ্জা বি, রাইনো ভাইরাস, অ্যাডেনো ভাইরাস এবং আরএসভি। তো এর ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি ইনফ্লুয়েঞ্জাটা বেশি হচ্ছে। তার মধ্যে যেটা হচ্ছে বাচ্চারা অতিরিক্ত জ্বর নিয়ে আসছে, 103 104 এরকম জ্বর হচ্ছে, এবং সর্দি কাশি, ঠং ঠং করে কাশি হচ্ছে, এবং রাত্রেবেলায় ঘুমোতে পারছে না, এরকম সমস্যা নিয়েও আসছে। তবে আজকে আমরা আলোচনা করব যে এগুলো নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, এগুলোতে কিভাবে আমরা প্রতিরোধ করতে পারি, এবং যদি এগুলো হয়ে থাকে সাধারণভাবে ঘরোয়াভাবে কিভাবে সেটা ম্যানেজ করা যেতে পারে, সামলানো যেতে পারে, সেটা নিয়ে আলোচনা করব। এবং কি কি সমস্যা, কি কি উপসর্গ দেখা দিলে আপনারা তৎক্ষণাৎ বাচ্চাকে ডাক্তারের কাছে দেখাবেন বা হাসপাতালে নিয়ে যাবেন, সেগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। এবার আমরা আলোচনা করি যে এই রোগের উপসর্গ কি কি পাচ্ছি আমরা। দেখা যাচ্ছে যে বাচ্চারা প্রথমে যেটা হচ্ছে যে স্কুলে থেকে বা কোথা থেকে যখনই সংক্রমণ হচ্ছে, তারপরে প্রথমে বাচ্চাদের কিছুদিন ধরে গা হাত পা ম্যাজ ম্যাজ করছে, শরীরে মাথাতে গা হাত পা ব্যথা শুরু হচ্ছে, মাথা ব্যথা শুরু হচ্ছে। তারপর প্রথমেই যেটা উপসর্গ হচ্ছে সেটা হচ্ছে খাওয়ায় অরুচি, বাচ্চারা খেতে চাইছে না, জিভের স্বাদ চলে যাচ্ছে। তারপর দেখা যাচ্ছে যে প্রথমে হালকা হালকা জ্বর আসছে, তারপর জ্বরটা খুব তীব্র হয়ে যাচ্ছে, অতিরিক্ত জ্বর আসছে, 102 103 104-এর মতো জ্বর আসছে। প্যারাসিটামল খেলে সাময়িক কমছে, দিয়ে আবারও কিছুক্ষণ পরে জ্বর চলে যাচ্ছে। প্রথমে কিছুদিন নাক দিয়ে জল পড়ছে, তারপর গলা ব্যথা হচ্ছে, গলা ব্যথা, তারপর ঢোক গিলতে অসুবিধা, তারপর কাশি শুরু হচ্ছে। কাশি শুরু হচ্ছে প্রথমে গলা ব্যথা কাশি, তারপরে কারো ক্ষেত্রে যারা আর কি সর্দি কাশির ক্ষেত্রে অতিরিক্ত আর কি সর্দি কাশি শেষার ধাত আছে, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের কফ বসে যাচ্ছে, রাতের দিকে ঘর ঘর করছে, সাঁই সাঁই করছে, বুকের মধ্যে চাপ চাপ অনুভূতি হচ্ছে, খেলাধুলাও করতে পারছে না, কোনো সিঁড়ি দিয়ে উঠতে উঠতে নামতে নামতে গেলে বুকে ব্যথা করছে। সেক্ষেত্রে এইসব উপসর্গ কিন্তু আমরা পেয়ে থাকছি। এবার ধরুন আপনার বাচ্চা শরীর খারাপে আক্রান্ত হয়ে গেল, তার ভাইরাস থেকে সংক্রমণ হলো, উপসর্গগুলি শুরু হয়ে গেছে, তখন আপনারা বাড়িতে কি করবেন? প্রথমেই গিয়ে চিন্তা ভাবনা করে প্যানিক করে প্রথমেই গিয়ে ওষুধের দোকান থেকে গিয়ে অ্যান্টিবায়োটিক নিয়ে এসে অ্যান্টিবায়োটিক শুরু করে দেবেন না। ভালো করে জেনে রাখুন যে ভাইরাসে অ্যান্টিবায়োটিক কাজ করে না, সুতরাং অ্যান্টিবায়োটিক দেওয়ার কোনো প্রয়োজন নেই। দ্বিতীয়ত, প্রথমেই অতিরিক্ত জ্বর আছে, সুতরাং আইবুপ্রোফেন বা অ্যাসপিরিন জাতীয় কোনো ওষুধ ব্যবহার করবেন না, তাতে কিন্তু আরও ক্ষতি হতে পারে বাচ্চার। সঠিক মাপ মতো প্যারাসিটামল দিতে হবে, দরকার পড়লে প্রয়োজন অনুপাতে 5 ঘন্টা 6 ঘন্টার ব্যবধানে দিয়ে যেতে হবে। প্যারাসিটামলটা যেই পরিমাণ যেই ওজন হিসেবে দেওয়া দরকার, ডাক্তারের সাথে পরামর্শ করে যেই পরিমাণে দেওয়া দরকার সেই পরিমাণে প্যারাসিটামল কিনে এসে প্যারাসিটামলটাই দেবেন, অন্য কিছু দেবেন না। এই সময় কি হয়ে থাকে, বাচ্চারা মানে খাওয়ায় অরুচির জন্যই হোক আর যেই কারণেই হোক খাবার একদম খেতে চায় না, এবং জ্বর যখন ছাড়ে তখন ঘাম দেয়, সুতরাং শরীরের জলের মাত্রা কমে যায়, বাচ্চা শরীরের জল শুকিয়ে যায়। সেক্ষেত্রে প্রচুর পরিমাণে তরল জাতীয় খাবার দিতে হবে, যেমন ওআরএস বা ডালের জল বা ডাবের জল বা ভাতের মাড়, এগুলো কিন্তু বাচ্চাকে প্রতিনিয়ত বারে বারে দিতে হবে। এবার যদি বাচ্চারা ওআরএস না খাচ্ছে, সেক্ষেত্রে একটু নুন চিনির শরবত করে, ধরুন 1 গ্লাস জলে 2 চামচ চিনি, 1 চিমটে নুন দিয়ে গুলে পরে অল্প অল্প করে বারে বারে খাওয়াতে থাকুন। বাচ্চার যেন শরীরে জলের মাত্রা ঠিক থাকে, বাচ্চার শরীরে যেন জল শুকিয়ে না যায়। এছাড়া যেটা করতে হবে হচ্ছে যে এই সময় বাচ্চাকে যেন স্কুলে পাঠানো না হয়, বাচ্চাকে বিশ্রামে রাখতে হবে। কোনো প্রাইভেট টিউশনে যে পড়া কামাই হয়ে যাচ্ছে, বাচ্চা পিছিয়ে পড়বে, সেই সময়টা সেটা যেন না করা হয়। বাচ্চাকে পরিমাণ মতো যেন বিশ্রাম পায়, শরীরটা যেন সুস্থ হওয়ার সময় দেওয়া হয়, সেটা আমাদের দেখতে হবে। তাছাড়া বাড়ির বয়স্ক যারা বয়োজ্যেষ্ঠ, যাদের রোগ প্রতিরোধ করার ক্ষমতা কম, তাদেরকে কিন্তু
এই আমাদের বাচ্চাদের থেকে আলাদা রাখতে হবে, কারণ তাদের কথাটাও মাথায় রাখতে হবে, কারণ তাদেরও রোগ প্রতিরোধ করা কম, সেহেতু সেদের ক্ষেত্রে তাদের যদি ইনফ্লুয়েঞ্জা বা এরকম কোনো ভাইরাসে আক্রমণ হয়, তাদের ক্ষেত্রেও কিন্তু নিউমোনিয়া বা এই উপসর্গগুলো অনেক খারাপ হতে পারে। প্রতিরোধের জন্য যেটা আমরা করতে পারি হচ্ছে, যেটা আমরা দেখে থাকি, যে বাচ্চারা যখনই আর কি নিজেদের পাড়াতে, নিজেদের গ্রামে, নিজেদের স্কুলে বা সহজে যেখানে বাচ্চাদের সাথে খেলাধুলা করে খেলার মাঠে, যখনই আর কি নিজেদের সতীর্থদের সাথে বা অন্য কোনো আক্রান্ত ব্যক্তিদের সাথে মেলামেশা করে, তখন নিমেষেই এই ভাইরাসটা তাদের মধ্যে, শরীরের মধ্যে ঢুকে যায়। সর্দি কাশি হাঁচি ড্রপলেটের মাধ্যমে, হ্যাঁ, সর্দির যে কণিকা সেগুলোর মাধ্যমে বাচ্চাদের শরীরে ঢুকে যায়, এবং তার থেকে উপসর্গগুলো আস্তে আস্তে দেখা দিতে শুরু করে। ভাইরাসটা যত আর কি শরীরে ছড়ায়, তেমনি আর কি জ্বরের মাত্রা বাড়ে, জ্বরের তীব্রতা বাড়ে, এবং সর্দি কাশি যেগুলো হয় সেগুলো অত্যন্ত দ্রুত গতিতে প্রথম 4 দিনের মধ্যে মানে বাড়তে শুরু করে। সেগুলো প্রতিরোধের জন্য যেটা প্রথম যেটা দরকার হচ্ছে, প্রথমত যেটা হচ্ছে যে বাচ্চাদেরকে বারবার হাত সাবান দিয়ে ধোয়াতে হবে। বাচ্চারা যেখানে স্কুল থেকে ফিরে আসবে বা খেলাধুলা করে আসবে, ওদেরকে অভ্যাস তৈরি করতে হবে যে যেন ওরা ফিরে এসে হাত সাবান দিয়ে ধোয়, এবং জামা কাপড় যেগুলো বাইরে থেকে স্কুল থেকে পরে আসবে সেগুলো আলাদা জায়গাতে রাখা হয়, সেগুলো যদি নিয়মিত কাচা হয় সেগুলোর ক্ষেত্রে দেখাশোনা করতে হবে। নেক্সট হচ্ছে, যেটা হচ্ছে আলাদা বাসন এবং তোয়ালে ব্যবহার করতে হবে। যখনই দেখা যাবে যে ঘরের অন্য কোনো বয়স্ক ব্যক্তি বা কোনো অভিভাবক কেউ যদি জ্বর সর্দি কাশিতে আক্রান্ত হয়েছে, তার ক্ষেত্রে হয়তো উপসর্গগুলো যেমন হবে না, কিন্তু সেই ভাইরাসই যখন ছোট বাচ্চাদের ক্ষেত্রে হবে সংক্রমণ, তখন তার ক্ষেত্রে অনেক বেশি মাত্রায় কিন্তু উপসর্গগুলো দেখা দেবে। সুতরাং ঘরে কোনো অভিভাবক বা কোনো ব্যক্তি, কোনো আত্মীয় স্বজন যদি সর্দি কাশি যে জ্বর নিয়ে আক্রান্ত হয়ে আসে বা থাকে, বা তাহলে তার সাথে কিন্তু একই বাসন বা একই তোয়ালে বা একই গামছা ব্যবহার করা যাবে না। তাহলে সেগুলো আলাদাভাবে বাচ্চাদের ক্ষেত্রেও শেখাতে হবে, এবং আপনাদেরকেও সজাগ থাকতে হবে যেগুলো সেগুলো পৃথকভাবে ব্যবহার করা যায়। তারপরে যেটা দেখতে হবে হচ্ছে যে মাস্কের ব্যবহার। খুব ছোট বাচ্চারা তো সাধারণত মাস্ক পরে না, কিন্তু যদি একটু বড় হয় তাদের ক্ষেত্রে শেখাতে হবে, যখনই ভিড় জায়গা যাবে, কখনো ধরুন অডিটোরিয়ামে প্রোগ্রাম করতে গেল, বা কখনো মানে একসাথে ভিড় জায়গাতে কোনো সমাবেশ হলো, কোনো মেলাতে, যেখানে এখন এই মরশুমে যেহেতু শরীর খারাপ খুব ঘন ঘন হচ্ছে, সেক্ষেত্রে বাচ্চাদেরকে শেখাতে হবে যাতে যারা যখন ভিড়ে জায়গা যাবে তখন যেন তারা মাস্ক ব্যবহার করে। এই জিনিসগুলো আমাদেরকে নিজেদেরকেও এবং বাচ্চাদেরকেও শেখাতে হবে, যেন তারা সেগুলো অবলম্বন করে। এবার আমরা পরের ব্যাপারে আলোচনা করি, কখন আমরা বাচ্চাদেরকে দেখাবো, কখন আমরা মনে করব যে বাচ্চাদেরকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাব বা শিশু রোগ বিশেষজ্ঞ চিকিৎসার পরামর্শাধীন হব, সেগুলো আমরা ভালো করে জেনে নিই। সাধারণত এই রোগটি 5-7 দিনের মধ্যে ঠিক হয়ে যায়, কিন্তু বাচ্চাদের মা বাবা, বাকি অভিভাবক যারা দেখাশোনা করে বাচ্চাদের, তাদের কিন্তু চিলের মতো নজর রাখতে হবে যদি কোনো বিপদ সংকেত বাচ্চাদের মধ্যে দেখা যায়। বিপদ সংকেতগুলি যেমন দেখবেন, তার মধ্যে প্রথম হচ্ছে, যদি বাচ্চা খুব দ্রুত শ্বাস নিচ্ছে, শ্বাস নেওয়ার সময় দেখছেন যে পাঁজরগুলো ভেতরের দিকে ঢুকে যাচ্ছে, পাঁজরগুলো বসে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তৎক্ষণাৎ দেখাতে হবে। তাছাড়া যদি দেখছেন যে বাচ্চা ঝিমিয়ে পড়ছে, নেতিয়ে পড়ছে, ক্লান্ত হয়ে যাচ্ছে, বাচ্চা আপনাকে চিনতে পারছে না, সেক্ষেত্রেও কিন্তু তৎক্ষণাৎ বাচ্চাকে দেখাতে হবে, চিকিৎসাধীন হতে হবে। তাছাড়া টানা 4 দিন হয়ে গেল জ্বর একটুও ছাড়ছে না, প্যারাসিটামল খাওয়ার পরেও দেখছেন যে 4 ঘন্টার ব্যবধানের মধ্যে 102, 103 এরকম জ্বর চলে আসছে, সেক্ষেত্রেও কিন্তু দেখাতে হবে। এবং যদি দেখেন যে বাচ্চার ঠোঁট নীল হয়ে যাচ্ছে বা ফ্যাকাশে হয়ে যাচ্ছে বা হাত পা একদম ঠান্ডা হয়ে যাচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু বাড়িতে বসে থাকা যাবে না, তৎক্ষণাৎ কিন্তু চিকিৎসাধীন হতে হবে। শিশু রোগ বিশেষজ্ঞ বা সরকারি হাসপাতালে কোনো অভিজ্ঞ ডাক্তার বা সরকারি হাসপাতালে জরুরি বিভাগে সঙ্গে সঙ্গে নিয়ে যেতে হবে। সবসময় কিন্তু মাথায় রাখতে হবে, এক্ষেত্রে এরকম কোনো রোগ হলে কিন্তু কখনোই যেন হাতুড়ে ডাক্তার বা গুণিন বা ওঝা এদের পরামর্শাধীন যেন না হওয়া হয়। বাচ্চাদের কিন্তু সঠিক ডাক্তারকে দেখিয়েই সঠিক চিকিৎসা করার সবসময় প্রচেষ্টা করে থাকবেন। সবসময় আমাদেরকে শেষ মুহূর্তে আপনাদেরকে বলবো যে সজাগ থাকুন, সচেতন থাকুন এবং বাচ্চাদেরকে পরিষ্কার রাখুন। এক্ষেত্রে আমরা কি করব সেগুলো আপনাদের সাথে আমরা আলোচনা করলাম। এই ভিডিওটি যতটা সম্ভব সবার মধ্যে শেয়ার করুন, সচেতনতা ছড়ান, যাতে সবাই এই ব্যাপারে সজাগ হতে পারে। ধন্যবাদ।